আগামীকালকে কি কর্মসূচি এবং আপনারা কি করতে চাচ্ছেন, কি করবেন, যদি আপনি একটু জানান সবাইকে। এই ফ্যাসিস্ট খুনি ইউনূস আগামীকাল প্রথমবারের মতো আজকে 54 বছর বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে। সেই জন্য সেই অবস্থার বিবেচনা করে আমরা যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বুদ্ধিজীবী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ মিলে আমরা কিন্তু 1 মাস আগেই আমরা ঘোষণা দিয়েছি যে দেশবিরোধী শক্তি, আমরা যাকে বলি রাজাকারের দল আসছে, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব এই দেশের আইনের মধ্য দিয়ে। এখানে আমাকে উল্লেখ করতেই হয়, আমরা কিন্তু সে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যে আমাদের ভয়ঙ্কর রূপটা কি। আমি তাদেরকে স্মরণ করতে চাই, তাদের নাম উল্লেখ করতে চাই। 22 সেপ্টেম্বর আন্তর্জাতিক বিমানবন্দর JFK-তে যে ঘটনাটি ঘটেছে, আপনারা সবাই সেখানে দেখেছেন। এবং সেখানে আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কয়েকজনের নাম না বললে হয় না, যারা তাদের এই সুন্দর জীবনকে বিসর্জন দিয়ে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে ভুলে গিয়ে শুধু জাতির স্বার্থে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়ার কারণে, জননেত্রী শেখ হাসিনা রাস্তার প্রতি সম্মান রাখার জন্য তারা সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ফখরুল সাহেবের যে গাড়িতে যাচ্ছেন সে গাড়ির সামনে তারা তাদের জীবন উৎসর্গ করার জন্য শুয়ে পড়েছে। এবং শুধু তাই না, কিছুটা প্রোগ্রাম করে আমরা করেছিলাম, যেটা গোপনে রেখেছিলাম। আমরা একদিক থেকে একটি টার্মিনালে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, আর একদিক থেকে আমরা সেকেন্ড একটা অপশন, যেটা আমি আগে ঘোষণা করিনি, এখন নামও দিতে চাই, শেখ হাসিনা অপারেশন 1, যেটা আমরা করেছি। তাতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। তারা যে বীরত্ব দেখিয়েছে, তারা যে ধৈর্য দেখিয়েছে, হাতের কাছে ফখরুল সাহেবকে পেয়েও, হাতের কাছে এই তাহেরকে পেয়েও বা সেই আক্তারকে পেয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম। ওই দিন এমন সুযোগে ছিঁড়ে এসেছিল আমরা, কিন্তু যেহেতু আমরা আওয়ামী লীগ করি, যেহেতু আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখবে না। আমরা দেখিয়েছি রাজনীতি কাকে বলে। আমরা রাজনীতির দল হিসেবে, রাজনীতি যারা বিরোধী দল রাজনীতি, যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করে, তাদেরকে আমরা সম্মান করতে পারি, তাদেরকে আমরা রক্ষা করে, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি 22 তারিখে। এটা আপনারা সবাই দেখেছেন। আমি তাদের এই অপারেশন আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের নাম আমি এখন আর বলছি না, আপনারা বাই নাও অলরেডি জেনেছেন। বিশেষ করে যে ছেলেটি ডিম ছুঁড়েছে, কত সাহসিকতার সাথে ডিম ছোড়াটা বড় কথা না, এটা হলো অ্যাঙ্গার, তার ভেতর যে অ্যাঙ্গার, তার ভেতর যে বঙ্গবন্ধুর বাড়িতে মারির সাথে মিশিয়ে দেওয়া যে অ্যাঙ্গার, এবং বাংলাদেশের আপামা জনসাধারণ যে কষ্টটা করছে, তার অ্যাঙ্গারটা প্রকাশ করেছে। সর্বোপরি আমাদের নেত্রী, জননেত্রী শেখ মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করতে, তার যে কষ্টময় জীবন, তার যে অসহনীয় জীবন যাপন, এদের বহিঃপ্রকাশ হলো 22 তারিখে আমরা দেখিয়েছি। তবে আমরা এখনো প্রতি মুহূর্তে যেটা আমরা বলেছি, এই খুনি ইউনূস যেখানে যাবে সেখানে আমাদের নেতা কর্মীরা সেই গেরিলা যুদ্ধ মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করছি। সেই বঙ্গবন্ধুর আদর্শিত হয়ে যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, সেটাই নিয়ে, এবং আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। তার সে আদর্শকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। 26 তারিখে তাই হবে। 26 তারিখে যেটা আপনি বলেছেন, সেখানে যারা আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তারা তাদের গানের মধ্য দিয়ে, তাদের নাটকের মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই 13 মাসে ডক্টর ইউনূস যে ঘটনাগুলি ঘটিয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটবে। সেখানে ভিডিওতে দেখানো হবে এই তার কর্মকাণ্ড। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের আপাবতে ওনারাও করেছেন একটা 2 পাতা বা আমরা 4 পাতার একটা বুকলেট বের করেছি, যেখানে এই 13 মাসের আলখাতা অন্যায় যে ভাবে অত্যাচার করেছে, যেভাবে দেশ পরিচালনা করছে খুনিবাসীর জন্য, সেটা আমরা যারা এই সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা অলরেডি ইমেলে বা যে সমস্ত অ্যাড্রেস গুলো আমরা পাঠিয়েছি। আপা উনি হয়তো বলবেন, ওনারাও পাঠিয়েছেন, আরো অনেকেই। আওয়ামী লীগের নামই না, এখানে যারা বুদ্ধিজীবী সমাজ আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের প্রহরী নামে একটা প্রহরী আছে, তারাও সুসংগঠিত ভাবে সকল
সহযোগিতা করছেন, এবং তারাও এরকম একটা পুস্তিকা বের করে মানুষের মাঝে, সাধারণ বিশ্বের দরবারে এবং এখন জাতিসংঘের সামনে লাখো লাখো মানুষ কিন্তু প্রতিদিন উপস্থিত থাকে তাদের দেশের সরকার বিরোধী যে তাদের যে মেসেজ পৌঁছানোর জন্য। সে একই পদ্ধতিতে আমরাও এখানে করব 26 তারিখে। এখানে অনেকে ভয় দেখিয়েছে যে জামাত, বিএনপি এবং এনসিপি তারা নাকি আমাদের আক্রমণ করবে, যেহেতু 22 তারিখে আমরা যে ঘটনাটি ঘটিয়েছি তার নাকি তারা প্রতিশোধ নেবে। সেটা তারা নিতেই পারে, তবে আমরা কাউকে আক্রমণ করতে যাব না। এই দেশের আইনের মাথায় তারা যদি আমাকে আক্রমণ করে সে ব্যবস্থা আমরা তাৎক্ষণিক ভাবে নেব। সে ব্যাপার আওয়ামী লীগকে শিখাতে হবে না, সে আওয়ামী লীগের নেতা কর্মীদের শিখাতে হবে না, সে বঙ্গবন্ধুর আদর্শিত যে নেতা কর্মীরা আছে তারা সেখানে সে ব্যবস্থা গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি, আমাদের গায়ে কেউ হাত দিলে তারা অক্ষত অবস্থা ফিরে যেতে পারবে না। এই দেশের আইনের শাসনের দেশ, এদেশে পুলিশ থাকবেন, আমরা পারমিশন নিয়ে সেখানে দাঁড়াবো, তারাও পারমিশন নিয়ে দাঁড়াবে। তারপরেও যদি তার কোনো যে ধমক ইঙ্গিত পাচ্ছি এবং আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে নাকি তারা আমাকে হাসতে নাস্তে করবে। এই হাসতে নাস্তে আমাকে 4 বছর আগেও আমাকে করেছে সেই ওয়াশিংটনের রাজপথে। আমি সেই ভয় ভীত না, আমার নেতা কর্মীরা সেই ভয় ভীত না। তারা যদি আক্রান্ত হয় কিভাবে তার উত্তর দিতে হয় সেটা দেবে। আমি আপনার মাধ্যমে একটু বলতে পারি, বাংলাদেশ আপামর আমাদের যে সমর্থক রয়েছে, ছাত্র, তোমরা এখন রাস্তায় বের হওয়ার সময় এসেছে। নেত্রী যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে আমার এখানে নেতা কর্মী তাদের সবকিছু ভুলে গিয়ে 22 তারিখে যে ঘটনাটি ঘটিয়েছে তোমরা তার সাথে 100 গুণ বেগে যাবে, সেই আহ্বান আমি আপনার মাধ্যমে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে বলতে চাই। আমি জানি আপা অনেক কথা বলবেন, আমার বক্তব্যের কোনো ভুল ত্রুটি হলে আমি সেদিন ক্ষমা চাইছি। আমাদের কাজ হলো আজকে 17 কোটি মানুষ যে অসহায় জীবন যাপন করছেন, যেখানে যানমালের কোনো নিশ্চয়তা নাই, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার, তাদের উদ্ধার করার দায়িত্ব আমাদের। জি বলেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আবার একটু আরিফুর রহমান রুমার কথা শুনে আবার আপনার কাছে আসবো অল্প একটু সময়। আরিফুর রহমান রুমা, আপনি শুনছিলেন আওয়ামী লীগের নেতা ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি বলছেন আগামীকালকের যে কর্মসূচি এবং 22 তারিখের ঘটনা সেগুলো সব মিলে। পাশাপাশি আমরা দেখলাম 22 তারিখের ঘটনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ভিতরে ভাষাগুলো নিশ্চয়ই আপনিও দেখেছেন, যে এটি হচ্ছে বিধ্বংসী এবং সহিংস, অর্থাৎ এই ডিম ছোড়াকে তারা আখ্যায়িত করেছে বিধ্বংসী কার্যক্রম। আওয়ামী লীগ এর আগে এই বিধ্বংসী সংস্কৃতি করত এবং এখন সেটি করেছে। তো ডিম ছোড়াটা যদি বিধ্বংসী হয় কিংবা সহিংস ঘটনা হয়, অনেকে বলছেন কেন তারা ফুল ছুড়লো না। তো আপনি কি মনে করেন, কি হওয়া উচিত? ফুল ছোড়া উচিত নাকি ডিম ছোড়া, নাকি আরো তাদের ভাষায় বিধ্বংসী? আপনি কি মনে করছেন বা এটির ব্যাখ্যা আপনার কাছে কি আছে? আরিফুর রহমান রুমা। ধন্যবাদ তৌফিক ভাই। আজকের শো আসলে আমার জন্য মানে বিশেষভাবে সম্মানের। আমি প্রথম ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি এবং উনি অনেক বড় মাপের একজন লিডার এবং ওনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সবাই দেখছেন যে মানে দারুণভাবে ঐক্যবদ্ধ, এবং এটা নিশ্চয়ই এটা যদি মানে আমরা এভাবে কন্টিনিউ করি, এবং এটা সারা বাংলাদেশে এখন সারা পৃথিবীতেই আসলে আওয়ামী অথবা বলতে পারেন যে ৭১-এর চেতনাকে যারা ধারণ করে তারা এখন ঐক্যবদ্ধ, এবং এরা যদি এই ঐক্যবদ্ধটা থাকে তাহলে কিন্তু পৃথিবীর কারো ক্ষমতা নাই, মানে কোনো অপশক্তির ক্ষমতা নাই যে তাদেরকে কিছু করতে পারে। আপনি মোহাম্মদ ইউনূস গং বলি আমি, তাদের প্রেস রিলিজের কথা বলছেন। ওনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, ওনাদের একটা ফেসবুক পেজ আছে অফিসিয়াল, সেখানে যখন যে পোস্টার দেয়া হয় ঠিক আমি মাঝে মাঝে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ঠিক তার বিপরীত কাজটা করে। যেখানে হাজার হাজার পুলিশকে মেরে ফেলেছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলেছে, সনাতনী ধর্মের মানুষকে মেরে ফেলেছে, আদিবাসী মানুষদেরকে মেরে ফেলেছে, যারা মুক্ত বুদ্ধির কথা বলে তাদেরকে মেরে ফেলেছে, যারা সত্যের পক্ষে কথা বলছে তাদের সবাইকে গ্রেফতার করা হচ্ছে। শুধু গ্রেফতার করা হচ্ছে না, সেখানে তারা ন্যূনতম ন্যায় বিচার পাচ্ছে না। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য শুনেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জামিন না পায় তার জন্য তারা চেষ্টা করছেন। তার মানে কি, নিয়ন্ত্রণ কিন্তু আইনের নিয়ন্ত্রণ আর আইনের হাতে নাই, আদালতের নিয়ন্ত্রণ আর আদালতের হাতে নেই। আদালতের নিয়ন্ত্রণ এখন সেই অবৈধ সরকারের যে প্রধান উপদেষ্টা তার এবং তার গঙের হাতে, তাদের হাতে, এবং এটা কিন্তু তারা প্রকাশ্যে স্বীকার করছে।
অনেকে যেটা করেন তারা হয়তো লুকিয়ে ছাপিয়ে করেন, মানে এরা এতটাই উদ্ধত যে এইসব এবং নির্লজ্জ যে স্বীকার করতেও তাদের কোনো দ্বিধা নেই। আপনি দেখেন ডিম যারা ছুঁড়ে মেরেছে, সিদ্দিক ভাই কিন্তু বলছিলেন আপনি খুনের বদলে ডিম ছুঁড়ে মারছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার পরিবর্তে ডিম ছুঁড়ে মারছে, মানুষকে মেরে ঝুলিয়ে রাখার পরিবর্তে তারা ডিম ছুঁড়ে মারছে, পুলিশ হত্যার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে, তারা শত শত হাজার হাজার নারীকে ধর্ষণ করার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে। এর চেয়ে বেশি কিছু করার, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে কিন্তু রক্তে রঞ্জিত না, তারা কিন্তু খুন খারাপি করতে পারে না। যারা ৭১-এর চেতনায় বিশ্বাসী, হ্যাঁ ৭১-এ আমরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম, বাট এখন স্বাধীন বাংলাদেশ, সেই পরিস্থিতিতে সেই অস্ত্রের কথা কিন্তু এখন আর মানুষের মাথায় নেই। ডিমটা হচ্ছে তার সর্বোচ্চ ক্ষোভ, সর্বোচ্চ ঘৃণার বহিঃপ্রকাশ। তো কি করলে ভালো হতো? আমরা ৫ই আগস্টে দেখেছি গণভবনে তারা কি করেছেন, অন্তর্বাস নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে মিছিল করলে ভালো হতো। যারাকে, যদি ওখানে একজন নারী ছিলেন, ওনারা বলছিলেন যে যারাকে কিছু তো করা হয়নি, শব্দ বোমার কথা বলছিলেন। আচ্ছা, আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের নারীদেরকে, সনাতনী ধর্মের নারীদেরকে চুলের মুঠি ধরে ধরে কিভাবে তাদের নির্যাতন করা হয়েছে, কিভাবে তাদের মারপিট করা হয়েছে। একটা নারীকে দেখা গেছে যে শত শত ছেলেরা মারছে ধরে, তাদেরকে কি হারে গণ রেপ করা হয়েছে। লাস্ট ৮ মাসে এক গাইবান্ধাতে ১২০ জন নারী ধর্ষিত হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে ৫ জন ৭ জন করে নারী ধর্ষণ হতো, তাই না? সরকার যখন ক্ষমতা দখল করলো তার পর সেখানে ডিমকে নিয়ে যদি এই কথাটা বলে, মানে আসলে ওরা তো নিজেরা যা বলে নিজেরা তা বিশ্বাস করে না, যা তারা বিশ্বাস করে তা তারা বলে না। এখন এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ দেখছে এবং এতটাই আলাভোলা দেশের বাকি মানুষদেরকে মনে করে যে তারা যা কিছু করছে সেগুলো মনে হয় বাংলাদেশের মানুষের নজরেও আসছে না, কেউ মনে হয় কিছু চোখেও দেখতে পাচ্ছে না। এটা মোহাম্মদ ইউনূসের মনে রাখতে হবে, তথ্য প্রযুক্তির যুগ। আপনি ভুজুং ভাজুং দিয়ে সামগ্রিকভাবে একটা মানুষকে চোখে ধুলো দিতে পারেন, যেটা জুলাই আগস্টে দিয়েছিলেন, যে কারণে ৫ই আগস্টের সৃষ্টি হয়েছিল, কিন্তু এই ব্যাপারটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন না। জুলাই আগস্টে কি ঘটেছিল, ৫ই আগস্টে কিভাবে সরকার আপনারা দখল করলেন ৮ই আগস্টের পরবর্তীতে, সেটা কিন্তু সবাই এখন জানেন। আমি একটা জাস্ট পয়েন্ট বলি, ৫ই আগস্টের প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলছিলেন উনি কিছুই জানতেন না এরকম কোনো ঘটনা ঘটবে। উনি পরবর্তীতে ৫ই আগস্ট ঘটার পরে ওনাকে দায়িত্ব নিতে বলা হয়, আর তার যে ছাত্র বন্ধুরা তাদের কাছ থেকে আমরা শুনেছি ৩রা আগস্ট তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল মোহাম্মদ ইউনূসের সাথে। তো এই দেখেন না যে চোখে মুখে যেভাবে মিথ্যা কথা বলে। তো এটা নিয়ে আসলে সবাই দেখছে দেশের মানুষ, এর চেয়ে বেশি কিছু বলার নাই। অনেক ধন্যবাদ। আমি আবার আসবো ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি শুনলেন এবং এই মুহূর্তে আমার মনে পড়লো যে একটু আগে আমি দেখছিলাম বাংলাদেশের কোন মিডিয়াতে ২২ তারিখের ঘটনার জন্য যে আক্তারের পিঠে ডিম ছোড়া হয়েছে তিনি একটি মামলা করেছেন এবং মামলায় অজ্ঞাতনামা, বাংলাদেশে যেরকম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নাম মানে মামলা এজাহার উল্লেখ করা হয় সেরকম কিছু। তো এই মামলাটির প্রভাব কি, এটি কি আগামীকালকের প্রোগ্রামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে, বা এটি নিয়ে আপনাদের এখন কি করণীয়, কি করো? আমি শুনেছি সে নেই গতকাল নাকি সে একটা মামলা, এরা তো মিথ্যাবাদী, এরা যা বলে সবই যে সত্য তা না। দেখেন না, এদের আসার আগে হঠাৎ করে বলা হলো এই মোজাম্মেল হক আমাদের কনসেন্ট্রেশন একেবারে 3 পিস স্যুট পরে মাথার চুল নেড়ে করে মানে বললেন FBI আমাদের একাধিক নেতা ওই মাহফুজকে অবরুদ্ধ করে রাখার জন্য তাকে হামলা করে, আমরা তো কোনো হামলা করিনি, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ পর্যন্ত কেউ তো গ্রেপ্তার হলো তো ১ নম্বর আমিও, তখন আমার তো ১ নম্বর আসামি করেছে সে। তো সেটা যেরকম মিথ্যা ব্যাপার। আর এখানে তো কোর্টে যায়, পুলিশের স্টেশনে যায়, অনেক কিছু বলে আসতে পারে। একটা খুনি, আমি ওটা খুনি মনে করিও, প্রতারক, এবং সে বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সে বিশ্বাস করে না। ও এখানে আসছে, এই দেশটা এমন একটা দেশ, আপনি সবই করতে পারে, সবই আইনের মধ্যে দিয়ে সবই করতে পারে। সে যদি কোনো কমপ্লেন করে থাকে, এখন পর্যন্ত আমি পুলিশ স্টেশন থেকে কোনো কল পাইনি, বা প্রিসেন্ট থেকে আমি কোনো কল পাইনি, বা এই দেশের
আইন প্রয়োগকারী যারা আছে তারা আমার সাথে বা আমাদের কারোর সাথে কোনো করেছে কিনা যায় না, তবে এরকম কেস সে করতেই পারে। তার কারণ সে যে লাঞ্ছিত হয়েছে, এটা হয়তো এটা ডিম হয়তো আমরা দেখছি, ওরা কিন্তু এটা ডিমের সাথে বিরাট বোমা মারা হয়েছে বলে ওরা মনে করছে যে ডিম যা ক্ষতি না করছে তার সাথে বড় ক্ষতি তারা মনে করছে। বিরাট একটা বোমা বিস্ফোরণ হয়েছে 22 তারিখে JFK বিমানবন্দরে। আপনি জানেন 1.5 ঘন্টা শাট আপ করা হয়েছিল বঙ্গ ইন্টারন্যাশনাল সেই JFK বিমানবন্দর, এবং আকাশে তখন 1.5 ঘন্টা কোনো প্লেন, কমার্শিয়াল প্লেন একটা নামেনি, সবগুলো স্ট্যান্ডিং মনে হচ্ছে, সব স্ট্যান্ডিং অবস্থা আছে। এটা তো ডিম ছিল না, এটা বঙ্গবন্ধুর সৈনিকের, বঙ্গবন্ধুর আদর্শের বহিঃপ্রকাশ ছিল। এবং এটাকে আমি ওই জন্য বলি, এটা তো অপারেশন 1, অপারেশন 2, 3 ইন অ্যাকশন, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। আমি সেই দিনে বলছি এই সমস্ত ভয় দেখে আমি বলছি এটা একটা ভয়। যেমন একটা করলো মিজানকে হারায়া, তারা বললো মিজান ওই ডিম মারার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পক্ষান্তরে কি ডিমের সাথে কোনো সম্পর্ক নাই। তারা পার্সোনাল একজন আরেকজনকে থ্রেট করেছে, মিথ্যা, সেটাও মিথ্যা, এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে আমরা বের করে নিয়েছি। অর্থাৎ এরা যে মিথ্যাচার করে, এই ডক্টর ইউনূস আপা যেটা বলেছেন, এই ডক্টর ইউনূস ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। আমি গতকাল তার বাসভবনের অস্থায়ী বাসভবনের বলছি এবং পুলিশ দেখে আমি বুঝতে সক্ষম হয়েছি। আমি পুলিশ দিয়ে একটা কথা বলছি, গতকালকে আমরা অবরোধের নাম দিয়েছিলাম পুলিশ হত্যাকারী ডক্টর ইউনূসের অবরোধের বিক্ষোভ গতকাল ছিল, এবং সেখানে পুলিশ যারা ছিল তাদেরকে আমি বুঝতে পেরেছি। এবং পুলিশ স্টেশনে আমরা আজকে আসছি একটি মাত্রার কারণে, তোমরা যেরকম পুলিশের ডিটেকশন আছো, এইরকম 3,500 পুলিশকে তোমাদের নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, আমি জানি না তার গ্রাম দেশে কতজন পুলিশ মারা হয়েছে, তবে যদি সেই পুলিশকে হত্যাকারী হলে আজকে তোমাদের এই গ্র্যান্ড হায়াতে অবস্থান করছে, তার সমস্যা আমাদের অ্যাঙ্গারটা হলো, আমাদের বিক্ষোভটা হলো তোমাদের মধ্যে পুলিশ, এমনকি একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলাকেও এই ডক্টর ইউনূসের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। 13 জন পুলিশকে মেরে পুড়িয়ে তাদের হত্যা করা হয়েছে। এই সেই নেতা, এই সেই ডক্টর ইউনূস। তোমরা কি আমাদেরকে এটুকু সহযোগিতা করবো না, এটা প্রতিবাদ করা? তোমরা আমাদের এখানে বাংলাদেশে এক পুলিশ নির্মমভাবে হত্যা হওয়ার জন্য তোমরা 40,000 পুলিশ তাকে গার্ডান দিয়ে তাদের পুনরায় তোমরা জয়েন করেছো। আর এই লোকটি আমার দেশের 3,500 পুলিশকে হত্যা করে, এবং তারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, এনএমটি বিল পাস করে, সেই লোকটি এখানে হচ্ছে। আমরা সেই আঙ্গার এই দেশের আইনের মাধ্যমে আমরা সেটা সক্ষম হয়েছি, এবং পুলিশ আমরা দেখবেন আমরা যেখানে যাচ্ছি তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন, এখানে আমাদের উপরে চলা হচ্ছে না, বরঞ্চ গতকাল রাত্রে একটি ঘটনাকে পুলিশ ওদেরকে রায় দিচ্ছে, আমাদের পক্ষে নিয়েছে পুলিশ, আমাদের, কারণ আমাদের এভরি রাইট আছে প্রতিবাদ করার। কিন্তু ডক্টর ইউনূস ওই কি বলে ডাস্টবিন শপিং বোধহয় কয়েকজনকে পাঠিয়েছিল এসব বলার জন্য, সেখানে তাকে আক্রমণ করা। তা আমরা আমাদের অ্যাকশন যেটা বলছি, অপারেশন 1 কমপ্লিটেড, অপারেশন 2, অপারেশন 3 আগামী দিন উনি যে কদিন আছে যে কোনো সময়, আমি যেটা আগে ঘোষণা দিয়েছি, আমাদের ভয়ঙ্কর রূপটা আমরা আল্লাহর রহমতে যদি একটু সময় পাই, 22 সেপ্টেম্বর যেটা পেয়েছে আমরা যা আশা করছি তার চেয়ে 100 গুণ সময় আমরা পেয়েছি। তবে আমরা কিন্তু ওখানে যেটা আপাবধ বলতেছিলাম বা আপনিও বলতেছিলাম, আমরা কিন্তু ওখানে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারতো, আমরা সেটা করি নাই। আমরা দেশকে জানিয়ে দিয়েছি যে এত কষ্ট নেওয়ার পরও হাতের কাছে শত্রুকে পেয়েও আমরা তাকে সুযোগ দিয়েছি জীবন বেঁচে রাখার জন্য, না তো ওই কয়েকজন জীবনে বেঁচে থাকার কথা না। একটা মেসেজ দেই, সাথে একটা জিনিস আমি অ্যাড করি, এটা কিন্তু অনেক বড় মেসেজ, এটা সারা বাংলাদেশের সমস্ত মানে সাধারণ জনগণের জন্য, যে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ আবার মানে ক্ষমতায় আসলে বা ক্ষমতা গ্রহণ করতে পারলে তখন হয়তো বা এই যে খুন খারাপিগুলো হয়েছে, তারা যে হত্যাযজ্ঞ গুলো করেছে, আমরা হয়তো বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো সেই পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যা শুরু করবে। কিন্তু আপনি দেখেন যে ইউএসএ যেটা ঘটেছে, নিউ ইয়র্কে হাতের কাছে পাওয়ার পরও মানে কত মানে নিজেদেরকে কন্ট্রোল করার, কারণ এখানে অনেকেরই পরিবার কিন্তু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ওখানে গিয়েছিলেন তাদের পরিবারের লোকজনকে মেরে ফেলা হয়েছে। তো আপনি যখন কি করবেন, খুনের বদলে কি করে মানুষ, বাট সেটা কিন্তু করছে না। সো আওয়ামী লীগ অ্যাকচুয়ালি সমস্ত কিছু আইনের মাধ্যমে থেকেই করবে, ভবিষ্যতের জন্য কিন্তু একটা মেসেজ যে খুনের বদলে খুন কেউ হাতে তুলে নেবে না, এই দায়।
না ওটা বলি যেমন আমাদের যেমন কত কত এখানে কিন্তু আমার কত অ্যাগ্রেসিভ নেতা আছে, রনেল বলে পরিচিত, ডিএম রনেল, তারপরে জাহিদ, চঞ্চল, কি বলে ইমদাদ, এরা কিন্তু রাজনীতি করে কিন্তু আরো অ্যাগ্রেসিভ, কিন্তু সবাই তাদের সে অ্যাঙ্গারকে সে পজিশন নেওয়ার দেখে তারা কিন্তু আবার যেটা বলছেন একে কষ্ট হজম করে আমরা যে সত্যিকারের দেশের জনগণের দল করি, বাংলাদেশের উন্নয়নের জন্য দল করি, যে বাংলাদেশকে আমরা 41 সালে সোনার বাংলা করব, সেই থেকে সামনে রেখে কিন্তু আমরা সবকিছু বিসর্জন দিয়ে আমার 22 তারিখে অপারেশনটা আমরা সাকসেসফুল করি এবং এটা সারা বাংলাদেশের জনগণকে বিবেচনা করা দরকার যে আমরা কি কাজ করতে, সেই অ্যাকশনের যে আফটার রিফ্লেক্ট বা আমরা কি করতে পারতাম আর কি করতে করি নাই এর বিচার তাদের হাতে, যেটা আপা বললেন সুন্দর করে আমার চাইতে আর্টিকুলেট হতে বললেন, সেটাই ঘটনাটা। এটা সবার জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে বলে ভাই এই আন্দোলনে এই 24-এর যে জঙ্গি সরকার যে মব কালচারের বিরুদ্ধে যে আমাদের বই প্রকাশ, এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। জি ডক্টর সিদ্দিকুর রহমান, আমি আরেকটু ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু উত্তরটা যদি পাই, সেটি হচ্ছে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মিডিয়া উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা অর্থাৎ এই 22 তারিখের ঘটনার পরে তারা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য, এবং তারা সেই সিকিউরিটি নিয়েই মুভ করবেন, এরকমটা আমি ভিতর থেকে একটু শুনতে পেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে এই যে মিডিয়া উইং এর যে হেড সাংবাদিক, যদিও আমি আমার কলিগ, আমি অত খারাপ ভাষায় বলতে পারি না, ডাস্টবিন শফিক আপনারা অনেকে বলেন, তো সেই শফিকুল আলম এবং আজাদ সহ আরো কয়েকজন তারা খুবই বিভিন্ন নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আরামে, একদম উন্মুক্ত ভাবে, কোনো সিকিউরিটি নাই বা কেউ নাই বা কেউ তাদের ডিস্টার্বও করেনি। অন্যদিকে আরো কয়েকজন, এই যে যার পিঠে ডিম মারা হয়েছে আক্তার, তাকে দেখলাম টাইম স্কোয়ারে ফটো সেশন করছেন, লাইট হচ্ছে, তাহলে সেইখানে তো কেউ তাদেরকে কোনো প্রোগ্রাম, কোনো ধরনের প্রবলেম করছে না, কোনো আঘাত করছে না, কোনো প্রতিবাদও করছে না, তাহলে এইটাকে কেন সৌহার্দ্যের একটা রূপ হিসেবে দেখা হচ্ছে না? আপনি কি বলবেন ছোট করে একটু? এটা না আমাদের, আবারও বলি এটা আইনের দেশ, আমরা যেটাই করেছি, আমি ওই শব্দটা একটু নকল করতে চাই, আমরা মিটিকুলাস ডিজাইন আমরাও করেছি একটা, সেই মিটিকুলাস ডিজাইন অংশে কখন কাকে আক্রমণ করা আমাদের জন্য যদি আমরা জাস্টিফাই করতে পারবো না, সেটা আমরা করতে চাবো কেন? এটা আবার যেটা বলছেন ফ্রিলি যারা মুভ করছে তাও ঠিক না, এ দেশের পুলিশ এ দেশে এক্সট্রা কোনো সিকিউরিটি তারা পাচ্ছে না, তারা তাদের গণ্যই করছে না ওইভাবে। আপনি জানেন আপা, আমাদের নেতৃগত 13-15 বছর এই দেশে এই জাতির সঙ্গে এসেছেন, তারা যে রেসপেক্টটা পাচ্ছ, তারা যে সিকিউরিটিটা পেত, তারা 100 করে 1 গুণ তারা পাচ্ছে না। তা আপনি যেটা বললেন যারা মন খুলে আপনি জিজ্ঞাসা করে, গতকালে তারা বিভিন্ন জায়গায় যাইতে পারে নাই, তারা খোঁজ করছে আমরা কোথায় অবস্থান করছি, সবাই ভয়ের ভেতর দিয়ে। তবে আত্মার যে ওরা চেষ্টা করছে ওর উপর আমরা একটা আঘাত হানি, ও চাচ্ছে সে আঘাত হানলে সে দেশে থাকার একটা সুযোগ পেন, আমরা তো সেই সুযোগ গুলো করতে দেব না। আমি যদি আজকে তাকে আঘাত করি, কাল থেকে কিন্তু তাকে করে ইমিগ্রেশন দিয়ে ইয়ে করে দিয়ে তাকে কি করবে, এখানে থাকার সুযোগ করে দেবে, আমরা সেই সুযোগটা করে দেবো কেন? যেমনটা আমরা করি নেই যে ডক্টর ইউনূস তো চাইছিল যে আমরা ফখরুল ইসলামকে আমরা ওখানে অপদস্থ করি, তাহলে বাংলাদেশের বিএনপিরা একেবারে মারমুক্ত হবে আমাদের, আর এখানকার আমরা যারা বিএনপি তারা মারবে হবে, সেটা তো আমরা করতে দেরি, ওই ইয়েতে পা তো আমরা দেয়নি, আমরা সেখানে পা দেব না, আমরা রাজনীতিটা বুঝি, আমাকে সে বুঝে আমরা রাজনীতি করি, এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রীকে কিভাবে সসম্মানে বাংলাদেশ আমরা নিয়ে যেতে পারবো, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের দরকার, সেই সমর্থনের জন্য যা যা করা দরকার সেটাই আমরা শুধু করবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান রুমা। আমি আপনার কাছে আসতে চাই, যেটি ডক্টর সিদ্দিকুর রহমান তার কথার মধ্যে একটু প্রসঙ্গ বলেছেন, আমি যদি আপনাকে একটু, আপনি যেহেতু কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রেই দায়িত্ব পালন করেছেন, এই যে অ্যাসেম্বলি যেটা হচ্ছে জাতিসংঘের, সেইখানে আমরা দেখলাম গতকালকে না পরশুদিন ডক্টর ইউনূস তিনি তার যে কয়েকজন উপদেষ্টা তার মধ্যে কয়েকজনকে নিয়ে ফটো সেশন করেছেন, কিন্তু অন্য ডেলিগেট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নেতা তাহের কিংবা যারা কিংবা ওই যে আক্তার, তাদেরকেও তো ডেলিগেট হিসেবে নিয়ে গেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত তাদের তো দেখা যায়নি।
ওনাদের কাজটা কি হবে, রোলটা কি, কেন ওনাদেরকে নেওয়া হয়েছে এই অ্যাসেম্বলিতে জাতিসংঘে? আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আপনি ভালো করতে পারবেন, আপনি ভালো করতে পারবেন। ওনারা পেয়েছে সত্যি, কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে ওনারা শুধুমাত্র বডিগার্ড হিসেবে এসেছেন আর কোনো কাজ নাই, তাহলে কিন্তু ঠিক না। আমরা একটা মিটিং এর ফটো অলরেডি কিন্তু পেয়েছি, সেই মিটিং এ কারা কারা ছিল আপনারা লক্ষ্য করবেন। আমি একটু রয়েস হয়েছে, কূটনৈতিক ভাষাতেই বলতে হবে আসলে। ইউনুসকে যেভাবে বসানো হয়েছে, যে কারণে বসানো হয়েছে, সেটা যেন কন্টিনিউ করা যায়, সে কারণেই বাকি দলের নেতৃবৃন্দকে নিয়ে আসা হয়েছে। এবং এটা বলতে পারেন যে এক ধরনের মানে আমাদের বাংলাদেশটাকে বহির্বিশ্বের হাতে তুলে দেবার জন্য, খেলার পুতুল বানানোর জন্য এক ধরনের দস্তখত দিয়ে যাচ্ছেন। এবং এটা বাংলাদেশের মানুষ যদি এখনো না বোঝে, আমরা কিন্তু জুলাই আগস্টে বারবার করে বলেছি, সোশ্যাল মিডিয়াতে বলেছি, টকশোতে বলেছি, যে যা কিছু ঘটছে এগুলো কোনো কিছুই কিন্তু ন্যাচারাল না, এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এই ন্যারেটিভ গুলো তৈরি করে বাংলাদেশটাকে আজকে মানে আফগানিস্তানের পথে হাঁটার জন্য, অন্যের দেশের খেলার পুতুল বানানোর জন্য এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছিল। অনেক মানুষ তখন বিশ্বাস না করে সেই ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশের কি করুণ পরিণতি তারা কিন্তু দেখছেন। বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান, বাংলাদেশের ব্যবসার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, বাংলাদেশের জানমালের নিরাপত্তার দিকে তাকান, নারী স্বাধীনতার দিকে তাকান। আপনি যতগুলো সূচক থাকে মানব সম্পদ উন্নয়নের, সবগুলো সূচকে দেখবেন খুবই খারাপ অবস্থা গত একটা বছরে। 10 থেকে দেখবেন 2-3 নেমে গেছে। এই পরিস্থিতিতে তো এখন আমরা যেটা বলছি সেটাও যদি আপনারা না বিশ্বাস করেন, তাহলে কিন্তু আজীবনের জন্য, কারণ মানে যে পরিস্থিতিতে যেদিকে বাংলাদেশ যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে মানে কত লক্ষাধিক প্রাণ যাবে, কত রক্ত আমাদের আসলে দিতে হবে, সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। সো এটা থেকে ঠেকাতে হলে এখনো কিন্তু আমাদের সময় আছে। সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দেশ রক্ষার জন্য, এখানে আওয়ামী লীগ কোনো ব্যাপার না। যে মানুষটা দেশপ্রেমিক তাকেই কিন্তু এখন এগিয়ে আসতে হবে, সে আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগ না করুক বা অন্য কোনো দলের হোক, নিরপেক্ষ লোক হোক, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কিন্তু এখন। তাই যে এরা হচ্ছে ইউএন গেস্ট, যার ফলে এদের উপরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা ফেডারেল গভর্নমেন্টের আওতায় আসবে। একদমই না, এরা কেউ ইউএন এর গেস্ট না, এরা B1 B2 ভিসাতে ওনারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, ওনারা বাংলাদেশের অতিথি। এবং টুরিস্টদের জন্য আসলে যেটা, আর যারা ইউএন এর গেস্ট থাকেন বা এরকম তারা আসবেন G1 ভিসায়। তো ওনারা এসেছেন B1 B2, এটা আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। তো যার ফলে ওনাদের উপরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, এবং এটা একেবারে নিউ ইয়র্ক স্টেটের যে ল সেই অনুযায়ী আমি সেটা বললাম। আসলে আমি তো আইনজীবী না, আমি আইনের লোক না, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি নিজে একটু পড়াশোনা করে একটু জিজ্ঞেস করে যে ঘটনাটা কি আসলে, তখন দেখলাম যে না, বিরোধী পক্ষ বা জঙ্গিবাদের পক্ষে যারা, তারা এটাকে মানে ভবিষ্যতে তাদের এই জঙ্গিবাদের যে বিস্তার সেটা ঘটানোর জন্য যেন তারা কোনো বাধা বিঘ্ন না ঘটে, সেই কারণে এই ধরনের অপপ্রচার করছে। ডিমের সাথে জড়িত যারা, আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, এবং তাদের একজন আমাকে বললেন যে ডিমটা হচ্ছে বাংলাদেশে তার খুব ঘনিষ্ঠ একজন পরিবারের সদস্য, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যে আদালতের নিরাপদ একটা জায়গা সবাই মনে করে, আদালতে হাজিরার সময় তাকে ডিম মারা হয়েছে। শুধু ডিম মারা না, হাতেও মারা হয়েছে, কিলঘুষি মারা হয়েছে। তার ওই মনে করলে এটা পাল্টে যদি নেওয়া যায়, সে একটা ডিম নিয়ে গেছিল বললো আর কি। আর আপনি যে তারা বললেন ওই মানে আইনটা, কাপড়টা ধোয়ার টাকা দিতে হবে, একজনকে আটক করা হয়েছে আমরা জানি, প্রচার করা হয়েছে ডিমের ঘটনার সাথে নাকি ইয়ে করে। কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম পুলিশের কাছে একজন অভিযোগ করেছে, ডিমের ঘটনা বলে নাই, ডিমের ঘটনা পুলিশ আসবে না, ছুরি দেখিয়েছে তাকে লিখিত ভাবে বলা হয়েছে পুলিশকে যে ওই লোকটা তাকে ছুরি দেখিয়েছে এবং তার হাতে আর্মস আছে, তার সাথে আর্মস আছে। পুলিশ এই ধরনের কথা শুনলে তো দ্রুতই আসে, পুলিশ দ্রুতই এসেছে
এবং আসার পরে দেখো তার কাছে কোনো আর্মস নাই, তার সাথে কোনো আর্মস নাই, চুরিও নেই, কোনো আর্মস নেই। পুলিশ নিয়ে যাওয়ার পরে এখন এই ঘটনা মানে যেহেতু পুলিশ প্রাথমিক কনভিন্স যেটা এটা একটা অসত্য অভিযোগ, তার হাতে চুরিও ছিল না বা আর্মসও ছিল না। এখন কিন্তু মিথ্যা অভিযোগের কঠিন পাল্টা মামলা হয়, কিন্তু জি এখন অন্য মামলা হচ্ছে যা শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো হওয়া উচিত। এবং আমরা মিজানের একটা ফেসবুক পোস্ট দেখেছি 9 ঘন্টা আগে। আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী, জয় বাংলা। হ্যাঁ, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এটা আমরা দেখেছি এটা। এবং এই যে ব্যাপারটা এটা যারা জানেন না, যেমন অস্ট্রেলিয়াতে বলি, অস্ট্রেলিয়াতে কারাগারে একজন তার মোবাইল ফোন রাখতে পারেন, সাথে তার মোবাইল ফোন থাকে তার, প্লাস তাকে সপ্তাহে একটা হাত খরচ দেওয়া হয়। হ্যাঁ, এটা ভালো একটা ডলার কিন্তু। হ্যাঁ, এই হাত খরচটা দেওয়া হয় অস্ট্রেলিয়াতে আর কি। জেলখানা খুব কস্টলি কিন্তু। হ্যাঁ, শুধু জেলখানায় নিতেও চায় না, রাখতেও চায় না, খুব কঠিন কঠিন মানুষ হলে জেলখানা রাখতে। তো পুলিশ কি করে, যেটা পুলিশ স্টেশন থেকে জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে বলে অমুক দিন কোর্টে আসবে। হ্যাঁ, আমি যতটা শুনেছি নিউ ইয়র্কে মিজানের ক্ষেত্রে তাই হচ্ছে, তাকে ছেড়ে দিয়ে বলা হবে অমুক দিন কোর্টে আসবে, কারণ পুলিশের মধ্যে কনভিন্স। তার বিরুদ্ধে যে অভিযোগটা বলা হয়েছে লিখিত ভাবে, তার হাতে ছুরি, তার মজার একটা ঘটনা আমরা ফুটেজ একটু দেখেছি, মিজানকে যখন ইয়ে করে মিষ্টি খাচ্ছিল এখানে সবাই, তারা সেলিব্রেট করছিল, কিন্তু সেলিব্রেট করছিল, তখন সেলিব্রেট করছিল, ওইটা দেখে খবর দেওয়া হয়েছে যে এটাকে অন্যভাবে বলে আটক করতে হবে। আমি বাড়ি ভাই, আমি বিএনপির চরিত্র এবং তাদের ভূমিকাটা একটু দেখেন। এখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ফার্স্টে ছিলেন, প্রথম দিকে ছিলেন। তিনি যখন এগিয়ে এসেছিলেন, আমরা দেখলাম যে বরং ওখানে যারা উপস্থিত ছিলেন অনেকে তাকে সালামও দিয়েছেন। ওনাকে কিন্তু কেউ একটা বাজে মন্তব্য বা তাকে বাধা হয়ে, কারণ ওখানে বিএনপির কোন নেতাকর্মী কেউ ছিল না, ওনাকে রিসিভ করতে কেউ হাসি মুখে যেতে দেখে ছিলেন না, ওনাকে ওনার সাথে সবাই মানে নাইস বিহেভ করেছেন এবং ওনার প্রতি আসলে ক্ষুব্ধ ছিল না দেশের, মানে এরা যারা ছিলেন, তো তারা ক্ষুব্ধ যাদের প্রতি। তো সেখানে অথচ বিএনপি কেন মিষ্টি খাচ্ছে, বা বিএনপির নেতাকর্মীরা যে আসলে মিজানের বিরুদ্ধে যে কেস করেছে, আমি যতটুকু শুনলাম এটা বিএনপির কোন এক অঙ্গ সংগঠনের কেউ, তার একটা অভিযোগ, মিথ্যে অভিযোগ। আক্তার একটা কাজ করেছে, আক্তার লটা জানে না, টুরিস্ট ভিসায় গিয়ে কেউ এইভাবে ইয়া করতে পারে না, সে স্লোগান দিচ্ছিল হোটেলের সামনে। কোন টুরিস্ট গিয়ে একটা দেশে গিয়ে স্লোগান দিতে পারে না। হ্যাঁ, হলের ভিতরে যদি হয় কোনো প্রোগ্রাম হয়, বুকে দিতে পারে মানে না, স্লোগানটা কেন দিয়েছে? ডিম খাওয়ার জন্য খুশি, মানে ডিম খাওয়ার জন্য খুবই খুশি। ওইখানে বলা হচ্ছিল আমরা গুলি ফেস করে অভ্যস্ত, আমরা ডিমে ভয় পাই না, এটা বলা হচ্ছিল। তারপরে বলা হচ্ছিল যে এইসব ডিম মেরে শেখ হাসিনার বিচার ব্যাহত করা যাবে না। হ্যাঁ, বিচার তাকে বিচার হবেই, ডিম টিম মেরে ইয়ে করা হবে না, সেটা। আর স্লোগান দিচ্ছিল যে মুজিববাদ মুর্দাবাদ। তো এদের তো আসলে আমরা সবাই চিনি এরা কারা। এরা তো মানে এনসিপি একটা জাস্ট একটা ভেগ ধরেছে। এনসিপি বলতে তো আসলে কিছু নাই। এরা আমরা জানি যে এটা জঙ্গিদের আসলে মানে এরা আসলে জঙ্গি সংগঠন এবং তারা সবাই আসলে তাই। তো ওনারা গুলির মুখে বুক পেতে দিয়েছিলেন। যদি দেশপ্রেমের জন্য হতো তাহলে 1 বছর কেন 20 বছর পরেও মানুষ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করত, তাই না? মাত্র 10 মাস 11 মাস বা 5-6 মাস পরেও তারা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় যে স্বস্তিতে থাকতে পারছেন না। তাদেরকে যেখানে পাওয়া হচ্ছে তাকে কিন্তু জনগণ ধাওয়া দিচ্ছে।
তার মানে কি, তাদের প্রতি যে ঘৃণা, তারা যে একটা মিথ্যে ভুল বুঝিয়ে এই জুলাই আগস্ট তৈরি করে, এই 5ই আগস্ট তৈরি করে বাংলাদেশটাকে বিক্রি করার পায়তারা চলছে, এটা কিন্তু দেশের মানুষ, দেশের যে যেখানে আছে তারা খুব ভালো করে জানেন। দেশের ভিতরে যারা অবস্থান করছেন তারা এখন আসলে ভয় কিছুটা সিধিয়ে আছে, আমি বলবো। তারা প্রকাশ্যে আসতে পারছেন ওভাবে। কিন্তু আমি যেটা বলছি যে এই যে আপনি পিঠে, মানে দেয়ালে কিন্তু পিঠ থেকে গিয়েছে, এরপর আপনি যাবেন কোথায়? আপনাকে অবশ্যই সামনের দিকে আসতে হবে। এবং আপনারা চুপ করে থেকে কি আসলে কিছু করতে পারছেন? চুপ করে থেকে কি আপনি বাঁচতে পারছেন? বাঁচতে কিন্তু পারছেন না। কাজে এটা মানে সেই সাহসটাকে সামনে নিয়ে এবং সব ভয়কে পিছনে ঠেলে প্রবাসী বাংলাদেশিরা যা করছে, আপনাকে এইভাবেই ঝিটিয়ে কিন্তু এদেরকে বিদায় করতে হবে যদি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখতে চান। আর যদি মনে করেন যে অসুবিধা কি, আমি তো খাচ্ছি দাচ্ছি ঘুরছি, একটা দেশ যদি দখল করেই ফেলে আমার সমস্যা কি? আমার এলাকা তো দখল করছে না। অন্যান্য জেলার মানুষদের বলছি যে সেটা যদি মনে করেন, আপনারা প্লিজ একটু আফগানিস্তানের দিকে তাকান। এভাবেই কিন্তু শুরুটা হয়েছিল, শুরু কিন্তু এভাবেই হয়েছিল। আপনি কি সে আফগানিস্তানের পরিণতি বরণ করতে চান? এই যে, এবং ইউনুসকেও আমার কেন যেন মনে হয় যে, আমি কান্ট্রিটার নাম বলতে চাই না, যে যারা তৈরি করেছে তারা সাদ্দামকেও তৈরি করেছিল, তারা কিন্তু আফগানিস্তানকেও তৈরি করেছিল, তাই না? তারপর কি করেছে? তাকে কি প্রোটেকশন দিয়েছে শেষ পর্যন্ত? পরে দেখেছি যে তো যাই হোক, এরকম পরিণতি বাংলাদেশের না হোক এবং দেশের সমস্ত মানুষ সচেতন হোক এবং তারা সাহস সঞ্চয় করুক আরো। রুমা, আমরা একটু খোঁজ নিচ্ছিলাম আসলে এই বিএনপির মহাসচিব, তারপরে জামাতের নায়েবে আমির, তারপরে এনসিপির 2 জন, এরা কেন এসেছেন আমরা একটু খোঁজ নিচ্ছিলাম। খোঁজ নিতে গিয়ে বেশ ভয়ের কিছু তথ্য আমরা পেয়েছি। যেটা শেখ হাসিনা একটা কথা বলতেন না, শেখ হাসিনা কথা বলতেন যে বাংলাদেশের কেউ একজন ঘাঁটি করতে চায়, বলতেন, গুরুত্ব দেওয়া হতো না সেটা। মনে করা হতো শেখ হাসিনা মনে ক্ষমতা থাকার জন্য এরকম ভয় দেখাচ্ছেন সেটা। প্র্যাকটিক্যালি কিন্তু বাংলাদেশের যা যা দরকার সেটা করে ফেলা হচ্ছে গত 1 বছরে, এটা এগিয়ে যাচ্ছে। শুধুই খলিলুর রহমান বলে একজন মার্কিন নাগরিক, যিনি বাংলাদেশের এখন নিরাপত্তা উপদেষ্টা সরকারে, তিনি আমেরিকার পক্ষ নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, মিটিং গুলা চালিয়ে যাচ্ছেন। আমাদের পরিবেশবিদ উপদেষ্টা রিজওয়ানা 1 বছর ধরে বাংলাদেশের মানুষকে সেন্ট মার্টিনে যেতে দেন না। সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া এটা রিপোর্ট করছে না কি অবস্থা। সেন্ট মার্টিনের লোকজনের আয় রোজগার সব বন্ধ। সেন্ট মার্টিন কেউ কবে আর যেতে পারবে কিনা এটা কেউ জানে না সেটা। এবং কয়েকদিন আগে বাংলাদেশে যে মার্কিন সামরিক উপস্থিতির ছবি যেগুলো আমরা দেখেছি, তার এমন কিছু বাহন নিয়ে এসেছে, দিয়ে গেছে বাংলাদেশকে, এবং তারা কিন্তু যাবে না, তারা থাকবে সেটা। এবং এই ইউনূস যে কাজগুলা শুরু করেছেন, যে শর্তে ইনি এসেছেন, তার কাজগুলো কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার জন্যই কিন্তু এই লিডারদের কিন্তু মার্কিন ওরিয়েন্টেশনের জন্য আনা হয়েছে, যে মিটিংটা আজকে থেকে শুরু হয়ে গেছে। এরকম তথ্য আমরাও মানে শুনেছি এবং দায়িত্বশীল সূত্র থেকেই শুনেছি, এমন না যে ভাষা এরকম কিছু। সো আসলে খুবই ভয় এবং আতঙ্কের। আমরা কি বুঝতে পারছি না যে আসলে আমরা দেশটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি, কি করছি? মানে একবার ক্ষমতা আসবার জন্য, ক্ষমতা দখল করবার জন্য আপনার দেশে যদি না থাকে, এবং তারপরে এই দেশের সঙ্গে বিট্রে যারা করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে আমরা অন্যান্য দেশের দিকে তাকাই। শেষ পর্যন্ত কিন্তু টিকতে পারেনি। শেষ পর্যন্ত কোথাও কি সাকসেস হয়েছে, টিকতে পেরেছে এই ষড়যন্ত্রকারীরা পৃথিবীর কোথাও? দেশটা কিন্তু আবার বাংলাদেশ, অন্য দেশে, অন্য যেগুলো দেশের চাই। এবং বাংলাদেশ যাদের হাতে একদম কৃষক শ্রমিক পর্যন্ত জীবনে, যে হয়তোবা যে ছাত্র, যে জনতা হাতে একটা ছুরি কখনো ধরেনি, ছুরি দেখলে ভয় পেত, সেও কিন্তু অস্ত্র নিয়ে দেশ স্বাধীন করে ফেলেছে 71-এ। এবং যে বর্গী আলো দেশে যে কথা, যে টার্ম আছে বাংলাদেশে, সে বর্গীর পাল্লায় পড়েছে। বর্গীটা হচ্ছে, বর্গীদের লিডার হচ্ছে নোবেল বিজয়ী ইউনূস,
তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তার একটা ইমেজ তৈরি করা হয়েছিল, তাকে দিয়ে বাংলাদেশটা ভিন্ন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশটা মানুষ জানতে শুরু করেছে, কিন্তু এটা জানতে শুরু করেছে এবং বাংলাদেশের মানুষকে কেউ যদি অত সহজ সরল মনে করে এটা মেনে নিল, ইয়ে করে, সেটা হবে না কিন্তু। বুঝি না, ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দেয়, আপনি পৃথিবীর কোথায় এরকম দেখেছেন? এটাই হচ্ছে বাংলাদেশি, এটাই হচ্ছে বাঙালি। এবং মানে এই যে ছেলেটা গ্রেফতার হয়েছে মিজান, তার একটা লাইভ দেখছিলাম, সে বলছিল যে আমি যখন মানে ওদেরকে দেখলাম, আমার তখন গত 1 বছরের বাংলাদেশের কথা মনে হয়েছে। আমার তখন হাজার হাজার পুলিশের লাশের দৃশ্য তার চোখে ভেসে উঠেছে, তার আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই হত্যার সেই দৃশ্য চোখে ভেসেছে, তার আমাদের সনাতন ধর্মের যারা আছেন তাদের প্রতি যে নিপীড়ন নির্যাতন সেই দৃশ্য তার চোখে ভেসে উঠেছে। যার ফলে মানে বলে যে এর বিনিময়ে যদি আমার জেল জরিমানা যা ইচ্ছে হয় হোক, আমি এগুলো কেয়ার করি না। এবং এরকম কেয়ার করি না এই সংখ্যা কিন্তু 1-2 না, এই সংখ্যা শত শত। আপনি কয়জনকে ধরবেন, আপনি কয়জনকে মারবেন, আপনি কয়জনকে কি করবেন, তাই না? আমার দেশ যখন বেহাত হয়ে যাচ্ছে তখন আমার আর থাকবেটা কি? তখন আমি বেঁচে থাকি বা কি করবো বলেন? আমি কোথায় থাকবো? আমার দেশ যদি না থাকে আমি কোথায় যাব? আমাদের খুব প্রিয় একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি দেখছেন অনুষ্ঠানটা, তিনি লিখেছেন সেন্ট মার্টিন শুধু নয়, এখন তৈরি করা ডিপ সিপোর্ট মাতারবাড়ি মহেশখালীও দিয়ে দেওয়া হয়েছে। না, একটা জিনিস দেখেন যে আমরা কি রোহিঙ্গাদের পরিণতি বরণ করতে চাই? রোহিঙ্গাদের জীবনযাত্রা কি বাংলাদেশিরা দেখছে না? তারা কি অবস্থায় আছে? স্বাভাবিকভাবেই আপনি যতই তাদেরকে এখানে খাওয়ান পড়ান, আমি তো নিজে কিন্তু দেখেছি, আমি 3 দিন ভাসানচরে, 3 দিন বা 4 দিন ভাসানচরে ছিলাম অফিসিয়াল দায়িত্বে। সো আমি তাদের জীবনযাত্রা, তারা কিভাবে চলছে, তাদের সঙ্গে একদম কাছ থেকে দেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলেছি। 4 দিন আমি রোহিঙ্গাদের সঙ্গেই ছিলাম। তো তারা সবাই ফিরে যেতে চায়। কেন ফিরে যেতে চায়? ভাসানচরে কিন্তু খুব ভালোভাবে তাদেরকে রাখা হয়েছিল, মানে বাড়ি ঘর ছিল। তারপর আপনি নিজের ভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে আরেকটা দেশে এবং একটা ক্যাম্পের ভেতরে আপনার কতদিন সে জীবন ভাল লাগবে? তো বাংলাদেশিরা কি রোহিঙ্গাদের দেখে শিক্ষা নিচ্ছে না? আপনি কি সেই পরিণতি বরণ করতে চান? রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি, আমাদেরকে কে আশ্রয় দিবে? বাংলাদেশি আমাদেরকে আশ্রয় দিবে? কি কারণে দেবে? কয়জনকে দিবে? আপনার সংখ্যা কত আপনি চিন্তা করেন? আপনি দেশের ভিতরে কিভাবে থাকবেন? দেশে তো যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, একদম মানে হাতে ধরে তৈরি করা হচ্ছে। এবং কারা তৈরি করছে? তার মধ্যে বিএনপিও যুক্ত। বিএনপি কেন ওই ফাঁদে পা দিয়েছে? মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে কি প্রয়োজন ছিল? ক্ষমতা, শুধু ক্ষমতা। যে কারণে বিএনপির লন্ডনে গিয়ে বাংলাদেশের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তার সাথে বৈঠক করেছেন, যে কারণে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তার কাজগুলো কন্টিনিউশন, এটা যদি ব্যাহত না হয়, এই ধারাবাহিকতা, এটা ব্যাহত অনুরোধ করা না, তাদেরকে বলা হয়েছে এইভাবে যদি চান ক্ষমতায় আসতে পারবেন, তো আসতে পারবেন না। না, আপনি সেই ক্ষমতায় কতদিন কিভাবে থাকতে পারবেন? আপনি তো হবেন পুতুল সরকার, রাইট? সে পুতুল সরকারের পৃথিবীর অন্যান্য দেশে কার কি পরিণতি হয়েছিল সেটা কি বিএনপি জানে না? সেটা কি বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছেন না? আপনি কতদিন থাকতে পারবেন এভাবে? তারপরে আপনার পরিণতিটা কি হবে? মানে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেশের মানুষ যদি বিএনপি আর জামাতকে আপনারা পাশাপাশি রাখেন, অনেকে দেখছি বিএনপি কে বাদ দিয়ে জামাতকে বেছে নিচ্ছেন। কেন? কি কারণে? কি কারণে বিএনপি তো কম্পারেটিভলি অ্যাটলিস্ট খেলাফত কায়েমের আওয়াজ দিচ্ছে না? আপনি সেই জায়গাতে বিএনপিকে আপনি পজিটিভ সাইডে রাখবেন, যারা প্রগতিশীল অন্তত তারা। তো সেই জায়গা থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি থেকে? কেন নিয়েছে? তো তারপরে যদি আবার এই কাজ করে তখন তাদের কি হবে? কারণটা হচ্ছে এই 10-11 মাস, 1 বছর, মানে 13 মাসে যত যা কিছু ঘটেছে, যত লুটপাট, যত বেদখল, যত যে মিথ্যা মামলা, যত হয়রানি, সব কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠন করেছে। তাতেই কিন্তু দেশের মানুষ তার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার ফলে ডাকসুতে এবং জাকসুতে তাদের একদম ভরাডুবি হয়েছে। এখান থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল। তারপরে এখন তারা যেটা করছেন,
দেশ বিক্রির পাইতারা। তো এটা শুধুমাত্র আমরা না, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো আছেন, আশেপাশে অনেক কান্ট্রি আছেন। কারণ এরকম যদি ঘটনা ঘটে সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্ষতিকর তা কিন্তু না। আপনার দেশের সার্বভৌমত্ব যখন আপনি বিলিয়ে দিবেন, সেটা যখন অন্য কোনো কান্ট্রিতে যাবে এবং তাদের কি উদ্দেশ্য তারা সেখানে ঘাঁটি গাড়ছে, সেটা কি প্রতিবেশীরা বুঝতে পারছেন না? সো দেশটাকে আপনি কি একটা যুদ্ধাবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন না? সবার আগে তো আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। রুমা প্রফেসর ইউনূসের একটা বক্তৃতা আপনি মনে করতে পারেন, প্রায় বলেন সেটা, সমুদ্র হবে আমাদের মহাসড়ক। হ্যাঁ, সমুদ্রের মাধ্যমে আমরা সবকিছু করব, নতুন একটা হাব তৈরি করা হবে। এবং এই কথা বলে ভারতকেও ভয় দেখান প্রায়। এবং সবচেয়ে সহজ ভাবে তারা যেগুলো করে ফেলবে ভাবছে, বাংলাদেশ যে কোন দেশ, বাংলাদেশের পাকিস্তান তো জানে বাংলাদেশের কোন দেশ, আমেরিকানরা জানে 71 বাংলাদেশটা কোন দেশ। আপনার খুব প্রিয়, আপনার পরিচিত জানে, আপনার উনি কিন্তু আপনার খুব পছন্দ করেন, লিখেছেন রুমাবাকে শুভেচ্ছা, সৈকত হাসান, বাঙালি আজ আত্মবিস্মৃত জাতি, ভুলে যায় আবার অতি সহজে খেপে যায়। আমি শঙ্কিত, হঠাৎ করে দেখবেন ইউনূসের এমন পরিণতি হবে যেটি গাদ্দাফি বা সাদ্দামকেও ছাড়িয়ে যাবে। বাংলাদেশ কখনো কোনো অত্যাচারীকে মেনে নেয় নাই। বাড়ি ভাই, মানে ইউনূস হচ্ছে সর্বকালের, বাংলাদেশের যে ইতিহাস তার সর্বকালের সর্বনিকৃষ্ট যে কজন রাজাকার, তার পাশে কিন্তু ইউনূসের জায়গা হবে। এবং আপনি যেটা আমি তো সেটাই বলছিলাম যে কান্ট্রির ফাঁদে পা দিয়েছে তারা শেষ পর্যন্ত তাদেরকে কি পরিণতি করবে সেটাও তারা দেখতে পাবে। তো এটা বিএনপি শিক্ষা নিল না, এটা দুঃখজনক। কারণ আমরা একজন শুধুমাত্র আওয়ামী লীগে বাংলাদেশে থাকবে, তাহলে কিন্তু আমাদের ভেতরে স্বেচ্ছাচারিতা চলে আসবে। আমরা কিন্তু সবসময়, আমি সমস্ত টকশো গুলোতে বলতাম যে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, যারাও দেশকে ভালোবাসুক, যারা আসলে ৭১-এর চেতনাকে বিশ্বাস করুক, যাতে হ্যাঁ কখনো আমার ভালো কাজ হলে আমার দল ক্ষমতায় আসবে, কখনো আমার কাজকে পছন্দ না হলে তারা ক্ষমতায় আসবে, মিলেমিশে থাকুক, কিন্তু দেশটাকে ভালোবাসুক। মানে বিরোধী পক্ষ সরকার পক্ষে বাংলাদেশে যেই থাকুক, সে যেন অ্যাটলিস্ট দেশপ্রেমিক হয়, বাংলাদেশকে ভালোবাসে। হ্যাঁ, আমাদের নীতি আদর্শ ভিন্ন কারণে আমরা ভিন্ন দলের সমর্থক, ভিন্ন দলের কে বিলং করি। তো সেই জায়গাটাকে বিএনপি আসলে সেই জায়গাটা হারিয়েছে এবং হারাচ্ছে আসলে একদম কমপ্লিটলি। আমরা এতদিন জামাতকে যে চোখে দেখতাম, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকেও সেই চোখে দেখবার সময় এসেছে। এবং বিএনপিতে যারা এখন পর্যন্ত প্রগতিশীল আছেন, দেশপ্রেমিক আছেন, তারা এই সময় তাদের কিন্তু একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। একটা হচ্ছে তাদের দলকে সঠিক পথে আনা, যদি না আনতে পারেন তাহলে দল থেকে পদত্যাগ করা, দল থেকে পদত্যাগ করে দেশের জন্য মানে এই আন্দোলনে নিজেদেরকে শরিক করা, এবং সবাই তাদেরকে স্বাগত জানাবে, যে কোনো দেশপ্রেমিক তাদেরকে স্বাগত জানাবে। উজ্জ্বল বিশ্বাস নামে একজন লিখেছেন, উইথ দ্য সাপোর্ট অফ ইউএস ডিপ স্টেট, ইউনুস ইজ সিজিং and then the national power of Bangladesh and creating a bending ground for Islamic militancy, which is dangerous for the world peace. He is allocating $7 billion for side meeting with Mr. Trump at the ongoing US session. না, সবাই বুঝতে পারছে সেটাই একদম, কিন্তু বুঝতে পারছি। এবং এই জাতিসংঘের প্রোগ্রামটা, বাংলাদেশের জাতিসংঘ প্রোগ্রামটা আসলে একটা বিদেশ সফরের সুযোগ। আমার আসলে আমার তো দেখার সুযোগ হয়েছে, আমার কাছেও মানে আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা এখানে কি করছি, মানে সবাই আসি কেন, অনেক বেশি এটা দেশের টাকা অপচয়। আমরা অতীতেও আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের সময়ও যারা এসেছেন আসলে ওইটাই বলছেন যে সবার আসার খুব বেশি প্রয়োজন ছিল না। তো নিশ্চয়ই অতীত থেকে শিক্ষা নেওয়া হবে ভবিষ্যতে, যে এটাকে আরো একটা
আর এখন যারা আসছেন তারা আসলে বিদেশ সফরে আসেননি, আপনি যেটা বলছিলেন। এখন যারা আসছেন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন, বিদেশ সফরও না। এবং দুজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে সাথে নিয়ে আসা হয়েছে কিন্তু এই এই প্যাক্ট গুলা যেগুলা করতে হবে ভবিষ্যতের জন্য। আইন উপদেষ্টা এসছে, আর আদিলুর রহমান শুভ্র গণপূর্ত উপদেষ্টা, কিন্তু এই সরকারের নেপথ্যে খুব গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু তিনিও কিন্তু এসছেন কিন্তু। এবং এই আদিলুর রহমানদেরকে আমরা চিনি। এবং এই জারা তাসলিমের সম্পর্কে হয়তো অনেকে জানেন না, এটা মানে যতটুকুন জানি, আর বাকিটা আসলে আমি চিন্তা করার রসদ দিচ্ছি। নানা রাজাকার হবিগঞ্জের শান্তি কমিটির হয়তো চেয়ারম্যান ছিলেন, যতটুকু আমি পেয়েছি অনলাইনের মাধ্যমে ইনবক্সে। কিন্তু ও কিন্তু দেশের বাইরে ছিল, রাইট? এবং তাকে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনো রকম কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি, দেখিনি আর কি, প্রকাশ্যে দেখিনি। তো সে এসে একদম আপনার নাগরিক পার্টির নেতৃস্থানীয় পর্যায়ে চলে গেল, যেখানে আপনার উমামারা দলে থাকতেই পারলো না। তো কি কারণে যারাকে যে গানা হয়েছে, তার মানে কি যারাকে আমরা আসলে যেভাবে দেখছি সাদা চোখে, সে কিন্তু তার না। এই যে ষড়যন্ত্র, এটার ভিতরে সে একটা অনেক বড় রোল নিশ্চয়ই প্লে করেছে। এবং তাকে আমরা বিভিন্ন দেশে, আমরা নেপালে তাকে দেখেছি, তাই না? বিভিন্ন দেশে সে কিন্তু যাচ্ছে, দেশের বাইরে যারা তাদের সাথে। সো এটাকে একে আর একটু অবজার্ভ করা উচিত, এর অতীত বর্তমান হিস্ট্রি। মানে একে সাধারণ ছাত্রী, এবং সে কি করেছে, সে এর আগে একটা মানে না সেজে গুজে একটা বিয়ে করেছে, সেই বিয়েটাকে ভাইরাল করা হয়েছে। তার মানে কি, তাকে এই যে প্রথম দেখলেন যে সবার সামনে নিয়ে আসা হলো, হ্যাঁ, বুস্ট টুস্ট করে তার বিয়ের ভিডিও, সে একদম সাধারণ, তাকে কেউ চেনে না। তারপর আমরা কি দেখছি, সে হেলথ ইস্যু নিয়ে রিল বানায়, এবং খুব সুন্দর সাধারণ কথায় সাধারণ মানুষকে বুঝিয়ে দেয় যেগুলোতে আমাদের আসলে ইন্টারেস্ট আছে। এই মেয়েটাকে কিন্তু তৈরি করা হয়েছে ইউনুসের মতন, এটা মাথায় রাখবেন। এই যারা কিন্তু অনেকে তাকে আপা ডাকছে, আসলে সে আপা না, সে আসলে শত্রু, ভয়ঙ্কর শত্রু। সে কিন্তু আরেকজন ইউনুস, সে একজন ছোট ইউনুস। ইউনুসকে যেমন তৈরি করা হয়েছে, যারাকেও তেমনি তৈরি করা হয়েছে। এবং যারার তো রক্ত কথা বলছে, তার রক্তের ভিতরেই আপনার দেশ বিরোধীর বীজ, তার রক্তের ভিতরেই কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বীজ লুকানো আছে। কাজে তার দ্বারা এটা খুব সম্ভব। না হলে সে কিন্তু এসেই হুট করে বাইরে থেকে একজন আসবেন, আর এনসিপি নেতৃবৃন্দ এটা মেনে নিলেন কেন? তাদের সঙ্গে আন্দোলনে যে যুক্ত ছিল না, তাকে তাদের নেতা হিসেবে মেনে নেবেন কেন? কারণ আন্দোলনটাই তো প্রথম স্বীকারোক্তি রাজাকারের নাতিপুতি। শুধু রাজাকারের নাতিপুতি হইলে কিন্তু তাকে আপনি, রাজাকারের নাতিপুতি আরো অনেকেই আছেন, আপনি একদম দলের নেতৃস্থানীয় পর্যায়ে বসিয়ে ফেলবেন আর সবাই তা মেনে নেবে, এটা হয় নাকি? আমরা তো দেখতেই পাচ্ছি যে নিজেরা নিজেদের মধ্যেও কত ফাইট করছে, তাই না? এটা স্বাভাবিক, এটা হবে। এরা সবাই কখনো কেউ রাজনীতি করেনি 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকার লোভে কিন্তু সবাই জড়ো হয়েছে। কিন্তু এই যারা, সে 2 টাকা 4 টাকার লোভে কিন্তু এখানে জড়ো হয়নি। সে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেই এই মানে খুদেদের, এই ছোটদের ইউনুস, এবং তাকেই তৈরি করা হচ্ছে প্রথম থেকেই। এবং সে অনেক বড় প্লেয়ার আসলে, সে বাংলাদেশের মানুষের আপা নন। এজন্য সব গুরুত্বপূর্ণ মিটিং গুলাতে কিন্তু যারা থাকে, এই টিমটাতে প্রথমে যারা ছিল না, সেই যারাকে নেওয়া হয়েছে এই টিমটাতে, দেখানো হয়েছে বিএনপির 2 জন আছে, এনসিপির 2 জন, জামাতের 2 জন, এবং বিএনপিও এনসিপির সমান, মানে বিএনপিও এনসিপিও যা, বিএনপিও তা, মানে এনসিপিরও যে সম্মান, বিএনপিরও সেই সম্মান। সবচেয়ে বিপজ্জনকটা হচ্ছে বাংলাদেশটা প্র্যাকটিক্যালি আচ্ছা, আপনি কিনা বিক্রি হয়ে গেছে। ভাইরাল হয়নি, সেটা হচ্ছে যে ইউনুসের গাড়ির সামনে শুয়ে পড়েছিল কিন্তু কয়েকজন প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশি, আপনারা কি খেয়াল করেছেন কিনা? এবং পুলিশ এসে তাকে তোলার চেষ্টা করা হচ্ছে, এই ভিডিও কিন্তু আমরা দেখলাম যে ইউনুসের গাড়ি বহরে। এটা মানে সবার জানা উচিত যে আসলে
তার মানে কি নিজের জীবনকে তুচ্ছ করে যে আমার আমার বুকের উপর দিয়ে তুমি গাড়ি চালিয়ে চলে যাও, আমি সেটা পরোয়া করি না। মানে ইউনুসের প্রতি, ইউনুস গংদের প্রতি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলাদেশি আছেন, যত বাঙালি আছেন বা নন বাঙালি আছেন, সবারই ভীষণ রকমের ঘৃণা। তো এইটা 2 তারিখ পর্যন্ত ইউনুসরা দেখবে। তাতে কার জেল হচ্ছে, কার জরিমানা হচ্ছে, এগুলো মনে হচ্ছে না যে বাংলাদেশিরা খুব বেশি পরোয়া করছে। এবং লন্ডনের পরে আমরা খুব অন্যভাবে দেখছি যেটা সারা আমেরিকাতে সবগুলো স্টেট থেকে এত লোকজন, হ্যাঁ, এত লোকজন কিন্তু নিউ ইয়র্কে এসেছেন তারা, এবং সবাই কিন্তু যার যার গাটের পয়সা খরচ করেই আসেন, কাজ থেকে ছুটি নিয়ে আসেন। শুধু তাই না, একটা স্টেট থেকে, দূরের স্টেট থেকে আপনার নিউ ইয়র্কে আসতে $400-500 লাগছে ভাড়া, এসে হোটেলে থাকছে, নিজের কাজ থেকে ছুটি নিচ্ছে, কাজে যাচ্ছে না, সবকিছু মেলায়। কিন্তু আপনি যদি আর্থিক দিকটাও দেখেন, শুধুমাত্র কিসের জন্য? একটু ঘৃণা জানানোর জন্য। যে দেখা হলে যদি দেখতে পায় কোনো এক নজর, চোখের সামনে যদি কেউ পড়ে, এরকম হয়তো একটা ভুয়া এরকম একটা হয়তো বা নিজের ক্ষোভ মেটানোর জন্য একটা কথা হয়তো বলবেন, এর বেশি কিন্তু কিছু না। কেউ কিন্তু আইন হাতে তুলে নেবেন না। এবং এই ইউনুস তো আমেরিকাতে প্রচুর আসেন, এবার এসে দেখলেন তার সেই আমেরিকাটা সে চেনা আমেরিকা না, তার অন্য একটা আমেরিকা এটা। এত লোক যে তাকে ঘৃণা করে, এইবার উনি নিজে এটা দেখছেন সেটাই। এবং তার খুব গুণমুগ্ধ একজন ফেসবুকে লিখেছেন, ঠিক দেখবেন এইভাবে ইউনুস সবাইকে ফেলে একা একা চলে যাবে। এটাও কিন্তু আমি বলেছি একাধিকবার টক শোতে, যে যখন দেখবে যে পরিস্থিতি খারাপ, বেগতিক, কুলাতে পারছে না, সে কিন্তু এই কারো দিকে তাকাবে না, যারাদের দিকেও তাকাবে না। হ্যাঁ, যারা হয়তো উদ্ধার হবে, কারণ যারা একজন খুদে ইউনুস, বাকিরা যারা আছে, যে সার্জিস, হাসনাত, মানে এদের যে কি করুণ পরিণতি হবে, আমার ধারণা তারাও সেটা বুঝতে পারছে। এবং বুঝতে যদি পেরেও কিন্তু তারা থেমে যাচ্ছে না, পেরেও কিন্তু এখনো যদি তারা ক্ষমা চেয়ে তারা দেশের পক্ষে দাঁড়িয়ে যেতেন, তাহলে কিন্তু তার করুণ পরিণতি মানে ভোগ করতে হবে না, বরণ করতে হবে না, হয়তোবা। তো মানে ওই বুদ্ধি সবার নাই। ওই যে আমরা একটা স্টাডি দেখছি যে বাংলাদেশের মানুষের আইকিউর অবস্থা তো আমাদের খুবই খারাপ, গড় আইকিউ। মানে সারা পৃথিবীতে যদি আপনি মানুষের গড় আয়ু হচ্ছে 100, আমরা তার অনেক নিচে। তো সেই জায়গা থেকে বোধ বুদ্ধি কম, কিন্তু এত করে আমরা বলছি, সেটাও যদি কানে না তোলে তাহলে আর কি করা যাবে? আমরা দেশটা হারাতে চাই না, সেই কারণেই তো আমাদের এতটা কথা বলা, তাই না? আমি একটা কথা আমি বলি, খুব সেলফিশের মতো শোনাচ্ছে, যে বাট এটাই সত্যি, যে যেমন ধরেন আমি কিন্তু দেশে নেই, এরকম অনেকেই নাই। সো আমার ওই অর্থে কিন্তু মানে কিছু হবে না, আমি তো ফিজিক্যালি সেফ থাকবো, কিন্তু আমার বুকটা আসলে দুমড়ে মুচড়ে যাবে। আমার দেশে যদি এতটুকুন ক্ষতি হয়, যেটা হচ্ছে গত 11 বছর ধরে, আমি কিন্তু মার খাইনি, আমাকে কেউ মারতে পারিনি, তাই না? কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি তো জেলে যাইনি, আমার তো চুলের মুঠি ধরে কেউ টান দেয়নি, কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এবং যখন দেশটা আক্রান্ত হবে, এই যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, তার থেকে দেশ তো আরো বেশি প্রিয়, তাই না? সবার উপরে দেশ, দেশের জন্যই তো রাজনীতি করি, দেশের জন্যই তো রাজনীতি করতে চাই, দেশের জন্য তো এই সংগঠনে যুক্ত হচ্ছি বা সমর্থন করছি, তাই না? দেশের স্বার্থে, অন্য কোনো স্বার্থে কিন্তু না। তো তখন দেশ আক্রান্ত হলে তখন কি হবে? এই কারণে কিন্তু যে আমি আপনি রাত নাই দিন নাই, আপনার আমি জানি না এখন কয়টা বাজে, সবাই কথা বলে যাচ্ছি, আমাদের কিন্তু খুব পয়সা দিচ্ছে না, এটার জন্য কিন্তু আমার কোন রকম কোনো প্রমোশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তারপরে কেন করছি? দেশটা রক্ষা করার জন্য করছি। একটা দেশের মানে বাংলাদেশের মানুষের হাতে ফিরে আসুক, বাংলাদেশিরা পরিচালনা করুক, শুধু এটাই চাওয়া। আমার মনে হয় রুমা, এই যে লোকগুলা সবগুলো অঙ্গরাজ্য থেকে আমেরিকাতে নিউ ইয়র্কে এসছেন, সারা পৃথিবীর বাঙালিরা নিউ ইয়র্কের দিকে তাকিয়ে আছেন, সবাই কিন্তু দেশটাকে ভালোবাসেন, তার দেশের কোনো ক্ষতি হোক কেউ চান না কিন্তু। না, সেটাই তো, যারা ওখানে গিয়েছেন উপস্থিত, তারা তো সবাই কিন্তু আমেরিকান নাগরিক। তো তারা কেন গিয়েছেন? তাদের তো দেশে কোনো কিচ্ছু নাই, তারপর গিয়েছেন দেখেন, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে।
মানে শুধুমাত্র দেশের, ওই যে মনটা তো কাঁদে, মনটা তো পড়ে আছে, মনটা তো বিদেশে থাকলেও আমি দেখেছি যে, আমি আপনাদেরকে বলি যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে না আসলে বুঝতাম না যে দেশকে তারা কতটা ভালোবাসে, মানে প্রবাসীরা বাংলাদেশকে কতটা ভালোবাসে। এই যে নিজে কষ্ট করে থেকে আমরা দেখি যে টাকা পাঠায় বাড়িতে, ও আপনার যেমন যাদের বাড়িতে আত্মীয় স্বজন নাই তারা একটা সংগঠনে টাকা পাঠায়, তারা ওই যে স্কুলে পড়ে এসেছে সেই স্কুলে টাকা পাঠায়, সেই স্কুলের ছেলে মেয়েদের জন্য টাকা পাঠায়। কেন, কি স্বার্থ তার সেখানে? সবাই তো দেশে যে রাজনীতি করবে না, সবাই দেশে যে এমপি মন্ত্রী হবো না, তারপরে কেন করে? ওই যে ভালোবাসাটা ধরে রেখেছে এখন পর্যন্ত। এবং ইউনূস দেশের জন্য কিছু করেছে এরকম কোন উদাহরণ কেউ কোনোদিন দিতে পারবেন? একটা উদাহরণ যে দেশের জন্য একটা ভালো কাজ সে করেছে? ক্ষমতা তখন কোনো প্রমাণ নাই। ইউনূস দেশের জন্য বাড়ি ভাই, আরেকটা বিষয় বাড়ি ভাই, ইউনূস নিজে জানে যে সে আসলে কয়দিন টিকতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কারণে ক্ষমতা দখল করার সাথে সাথেই তার এই যে 655 নাকি 50 কোটি টাকা যে মওকুফ করলো, এই টাকাটা কারা পেত বলেন তো? এই টাকাটা যে উনি দিলেন না, এটা ট্যাক্স। উনি যে ট্যাক্স থেকে নিজেকে আসলে মুক্ত করলেন, ট্যাক্স দিলেন না, ট্যাক্সটায় দেশের মানুষের উন্নতি হতো, দেশের রাস্তাঘাট হতো, কলকারখানা হতো, হাসপাতাল হতো, স্কুল হতো, মসজিদ হতো, মাদ্রাসা হতো, বিশ্ববিদ্যালয় হতো, তাই না? দেশের মানুষের জীবনমান একটু হলেও উন্নত হতো। সেটাও কিন্তু দেখেন, সেই মানে যেটা সাধারণ মানুষ দেশ তার কাছ থেকে পায় সেটাও কিন্তু সে সবার আগে মওকুফ করেছেন। সে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেটাও তার বিজনেস। তার যে 50টা বিজনেস আছে এর আগে, সেগুলো সবই দেখাচ্ছে যে সেগুলোতে সেই মানে অলাভজনক সব, এবং সেগুলো সব আসলে লস হচ্ছে, লস প্রজেক্ট। তারপরে সে মানব সম্পদ পাচার করার সেই লাইসেন্সও সে নিয়েছে, সে মানি মেকিং লাইসেন্স নিয়েছে, মানে সে যা যা কিছু নেওয়ার এত দ্রুততম সময় কেন নিয়েছে জানেন? কারণ সে জানে তাকে কবে বের হয়ে আসতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো মুহূর্তে। তো সে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে বসে আছে। বাকি আপনারা যারা আছেন, আপনারা কি প্রস্তুত?